হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, 1 মে, তাই ইন্ডিয়ান মার্কেট বন্ধ ছিল, কিন্তু গতকাল ইউএস মার্কেট কিন্তু প্রচণ্ড পরিমাণে নিচে ছিল। অর্থাৎ ডাউ জোন্স, অর্থাৎ ডাউ ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ কালকে প্রায় 1.5% মতো নিচে ছিল। ডাউ জোন্স 1.5% নিচে ছিল এবং নাসডাক অর্থাৎ টেকনোলজি মার্কেট কালকে প্রায় 2% নিচে ছিল। এবং তার পেছনে মূল কারণটা হচ্ছে কি ফ্রেন্ডস, ইউএস মার্কেটের এফওএমসি অর্থাৎ ফেডারেল ওপেন মার্কেট কমিটির যে মিটিং চলছে, তার যে চেয়ারম্যান মিস্টার পাওয়েল, তিনি কিন্তু অত্যন্ত ফিক্স কন্ডিশনে আছেন, অর্থাৎ খুব প্রেসারে আছেন। কারণ বন্ড ইল্ড বাড়ছে। বন্ড ইল্ড ইনক্রিজিং মানে কি, লোকেরা শেয়ার বাজার থেকে টাকা বের করে ফিক্সড রোজগার যেখানে বেশি বন্ডে সেদিকে টাকা নিয়ে যাবে। অর্থাৎ বন্ড ইল্ড যদি বাড়তে থাকে, শেয়ার মার্কেট থেকে টাকা বেরোবে, দুশ্চিন্তার কারণ। ইনফ্লেশন বাড়ছে, ট্যাক্স কাট যে করবে, ইনফ্লেশন কমলেই তো ট্যাক্স কাট করবে, ইনফ্লেশন বেড়ে যাচ্ছে। আবার ইউএস জিডিপি যেটা ভেবেছিল যে ঠিক আছে 2.5 কাছাকাছি আসবে, সেটা আসছে 1.6%। অর্থাৎ সমস্ত ফ্রন্টে সে কিন্তু একটা বিপরীত পরিস্থিতির মধ্যে আছে। সবাই এক্সপেক্ট করেছিল এবারে হয়তো রেড কার্ড এর ব্যাপারে কিছু বলবে, হয়তো সবাই রেড কার্ডের ব্যাপারে আশা করেনি, কিন্তু কিছু কমেন্ট্রি দেবে যাতে করে মার্কেট চাঙ্গা থাকে। তো আজকে তাদের মিটিং শেষের পরে দুটো পার্ট থাকবে। একটা পার্টে পলিসি ডিসিশন জানাবে, কি হলো না হলো, রেড কার্ড কবে হবে না হবে হিন্ট দেবে। সেকেন্ড পার্টে কলিন পাওয়েল কমেন্ট্রি দেবেন ইকোনমিককে কেন্দ্র করে, আগামী বর্তমান ইকোনমিক পরিস্থিতি কি এবং অ্যাকর্ডিংলি তার পরিকল্পনা কি। যাই হোক, ইউএস মার্কেটের কথা কেন সবাইকে বারবার ধরে বলতে হয়, কারণ কি ইউএস মার্কেট হচ্ছে মাদার মার্কেট। ইউএস মার্কেট যদি নিচে আসে, সমস্ত মার্কেট কিন্তু তার প্রভাবে প্রভাবিত হয়। সুতরাং ইউএস মার্কেটের কথা আমাদের সবসময়ের জন্য মনে রাখার দরকার আছে। ফ্রেন্ডস, আমরা যেটা শুরু করেছিলাম যে বর্তমান যে কি বলে, বর্তমান যদি মোদি গভর্নমেন্ট আসে, দেখুন মোদি গভর্নমেন্ট না এলে কিন্তু মার্কেটে একটা ফল আসতে পারে, 10-15% ফল আরামসে চলে আসবে, ঠিক আছে। আর আমরা কিন্তু ভেবেই চলছি যে গভর্নমেন্ট আবার মোদি গভর্নমেন্ট আসবে, তাই তাদের ম্যানিফেস্টোতে যে যে জিনিসগুলো আছে সেইগুলো নিয়ে আমরা চর্চা করছি। অন্যান্য ম্যানিফেস্টো, আমি যেটা ইন্ডিয়া জোটের যে ম্যানিফেস্টো, সেটাতে কিন্তু তেমন কোনো ইকোনমিকে কেন্দ্র করে তেমন কোনো উল্লেখযোগ্য জিনিস নেই, তাই সেখানে কোনো জিনিস টাচ করার মতো তেমন কোনো বিশেষত্ব পাইনি। আর যেহেতু মোটামুটি এটা ক্লিয়ার যে এই গভর্নমেন্ট আবার আসতে চলেছে, তাই একটু বায়াস নিয়েই কিন্তু আমি এই চর্চাটা করছি। গত দুদিনে বেশ কয়েকটা জিনিস চর্চা করেছি, ডিফেন্স ম্যানুফ্যাকচারিং, বা তার আগের দিন কি বলে, প্রথম দিন কি করেছিলাম, প্রথম দিন করেছিলাম ইলেকট্রনিক্স হাব এগুলো নিয়ে। যাই হোক, জিনিসটাকে আর বাড়াবো না, অত্যন্ত ছোটর উপরে আজকে এটাকে শেষ করব। তৃতীয়ত হচ্ছে যেটা দেখা যাচ্ছে, রেলওয়ে রেলওয়ে ম্যানুফ্যাকচারিং। এবং যদি রেলওয়ে ম্যানুফ্যাকচারিং এর ব্যাপারটা দেখা যায়, যে রেলওয়ে ম্যানুফ্যাকচারিং এ যে সমস্ত কোম্পানিগুলো সবচেয়ে বেশি লাভবান হবে ফ্রেন্ডস, দুটো জিনিস। প্রথমত হচ্ছে নাম্বার অফ ট্রেনস, তারা প্রায় 50% বাড়াবে। আনুমানিক যেটা প্রায় 9 থেকে 9,500 ট্রেন ছিল, সেটা হবে প্রায় 13 থেকে 13,500। অর্থাৎ আরো 50% নতুন ট্রেন নামক বা বগি তৈরি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রতি বছর 5,000 কিলোমিটার করে নতুন ট্র্যাকস তৈরি হবে। মিনস ধরুন আগামী 4-5 বছরে 25,000 কিলোমিটার নতুন ট্র্যাকস নামবে। তাহলে এই দুটো জিনিসের কথা যদি ভাবেন, তাহলে এক্ষেত্রে যদি ম্যানুফ্যাকচারিং এর কথা বলা হয় যে ওয়াগন ম্যানুফ্যাকচারিং, সেক্ষেত্রে কিন্তু যারা সবচেয়ে প্রথমে এগিয়ে থাকছে সেটা হচ্ছে কি না, টিটাগড় ওয়াগন, ঠিক আছে। টিটাগড় ওয়াগন, জুপিটার ওয়াগন, এই দুটো শেয়ারকে আপনারা কিন্তু
অবশ্যই লক্ষ্য রাখবেন। আমরা একটু চার্টে চলে যাব, টিটাগড় ওয়াগন এবং জুপিটার ওয়াগনের বর্তমান পরিস্থিতিটা কোথায় আছে। এই সমস্ত শেয়ার ফ্রেন্ডস কোথায় চলে যাবে কেউ বলতে পারবে না। শেয়ার মার্কেটের এটাই হচ্ছে সবচেয়ে বড় মানে বিশেষত্ব, যে আপনি প্রেডিক্ট করতে পারবেন না। ঠিক আছে, তো যাই হোক ফ্রেন্ডস, এই অবস্থা থেকে যদিও শেয়ার কিন্তু 4-5 গুণ উপরে চলে গেছে, স্টিল এখনো পর্যন্ত যেহেতু দিস দ্য বিগিনিং অফ এ মানে নতুন ফেজ, ঠিক আছে, রেলওয়ের, তাই এ কোথায় গিয়ে থামবে নোবডি নোজ। ঠিক আছে, এখান থেকে আরো 10 বছর পরে দেখবেন এই সমস্ত জিনিস 5 গুণ হয়ে গেছে, দ্যাট ইজ অলসো গুড। তো টিটাগড় ওয়াগন বর্তমানে একটা কারেকশন দিয়েছিল প্রায় 800-র কাছাকাছি, কারেকশন দেওয়ার পরে আবার কিন্তু উপরের দিকে যাওয়া শুরু করছে। এখনো কিন্তু হাই থেকে প্রায় 20% নিচে আছে। একই সঙ্গে আমরা দেখব জুপিটার ওয়াগন। ফ্রেন্ডস দেখুন, কারেকশন যে কোনো টাইমে আসবে, তাই অ্যাগ্রেসিভ হয়ে কখনো মার্কেটে ইনভেস্ট করবেন না। হ্যাঁ, টাকা রাখবেন কিছুটা, যাতে করে যে কোনো মুহূর্তে যদি মার্কেট কারেকশন আসে তাহলে কিন্তু যাতে আপনারা কেনাকাটা করতে পারেন। এই নয় যে মার্কেট কারেক্ট হচ্ছে কিন্তু আপনার কাছে পয়সা নেই। তাই 100% ইনভেস্টেড থাকার তুলনায় অ্যাটলিস্ট আপনি 60-70% টাকাতে ইনভেস্টেড থাকলেন, 30% টাকা আপনার কাছে থাকলো, সো দ্যাট এনি টাইম কিন্তু কোনো ইভেন্টের কারণে যদি মার্কেট মানে ফল হয়, সেক্ষেত্রে আপনারা সুবিধাজনক অবস্থায় থাকবেন, ছোট ছোট আকারে তখন ইনভেস্ট করতে পারবেন, এবং সেই সময় যারা ইনভেস্ট করবে তারাই বেটার কন্ডিশনে থাকতে পারে। জুপিটার ওয়াগন এই শেয়ারটাকেও আপনারা নজর রাখবেন, এদের বিজনেস কিন্তু সবে শুরু হবে। অতএব এই শেয়ারগুলোকে বর্তমানে হাই গেছিল প্রায় 442 থেকে 408-এর কাছে আছে। এরা এদের অর্ডার প্লেসটা দেখে রাখবেন সবসময়ের জন্য, এদের নতুন নতুন এরা অর্ডার পায়, অ্যাজ এ রেজাল্ট আপনার শেয়ার প্রাইস কিন্তু সেইভাবে এদের বাড়তে থাকবে। তো এটা কিন্তু ওই যে দীর্ঘমেয়াদী ভাবনাটা কিন্তু না যদি আপনার মনে থাকে, তাহলে কিন্তু এই সমস্ত জায়গায় ইনভেস্ট করে আপনি কিন্তু কুল কিনারা পাবেন না। আপনার অবজেক্টিভটা কিন্তু ক্লিয়ার করতে হবে, যে আমি ইনভেস্ট করছি যে এটা হচ্ছে এই ভেবে যে আমি দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এই শেয়ারে থাকবো। ঠিক আছে ফ্রেন্ডস, এইখানটাতে সবসময়ের জন্য নজর রাখবেন। এইখানে কিন্তু নতুন নতুন যখন অর্ডার পায় কোম্পানি, সেটা কিন্তু টাইম টু টাইম তারা আপ টু ডেট করতে থাকে। তো অতএব এই জায়গাটাকে কিন্তু খেয়াল রাখবেন, যে ডকুমেন্টস অ্যানাউন্সমেন্টের জায়গায়। নেক্সট যেটা হচ্ছে, তাহলে এটা গেল ওয়াগন ম্যানুফ্যাকচারিং এর। দ্বিতীয়ত হচ্ছে, ধরুন যে ট্র্যাক্স লাগানো, সেই সমস্ত ক্ষেত্রে ইরকন ইন্টারন্যাশনাল বা আরভিএনএল, এই দুটো শেয়ার কিন্তু নতুন নতুন ট্রাক্স এর ক্ষেত্রে কিন্তু এরা কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করার জন্য কাজে লাগে। আর এদেরকে ফাইন্যান্স কে করে? এদেরকে ফাইন্যান্স করে আইআরএফসি। ঠিক আছে, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। শেয়ার গুলো যদিও বা 4-5 গুণ বেড়ে গেছে, কিন্তু এখান থেকে বাড়ার পরিমাণের কোনো লিমিট নেই। আপনি আপনি যদি এই জিনিসটাকে যদি বিশ্বাস করতে নাও পাচ্ছেন, আপনি এক্সপেরিমেন্ট পারপাসের জন্য একটা একটা করে কিনে রেখে আপনি কিন্তু এক্সপেরিমেন্টও করতে পারেন। তাহলে রেলওয়ে ম্যানুফ্যাকচারিং আগামী দিনে কিন্তু এটা একটা এভারগ্রিন সেক্টরে কিন্তু কনভার্সন হতে চলেছে। নট অনলি ইন্ডিয়া, এরা কিন্তু যে সমস্ত বড় বড় ইয়ে আছে, কি বলে, এর আগে যেটা একটা ওই নতুন একটা ইয়ে করার কথা চলছিল, যাতে একদম ইসরায়েল পর্যন্ত বা ইউরোপ পর্যন্ত যে লাইন বেছানো হবে, সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে এদের বিজনেস আরো বাড়তে থাকবে। সুতরাং এটা হচ্ছে সবই কিন্তু ট্রায়াল অ্যান্ড এররের ব্যাপার। এভিয়েশন ম্যানুফ্যাকচারিং বলেছি, হ্যাঁ। এমআরও, একটা বড় সেক্টর, যেখানে কিন্তু প্রচুর ম্যান পাওয়ারের দরকার পড়বে, অর্থাৎ মেনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহলিং। আপনি যে সমস্ত প্রোডাক্ট গুলোকে তৈরি করছেন, যে সমস্ত এয়ারক্রাফট তৈরি করছেন, যে সমস্ত জাহাজ তৈরি করছেন, সব জিনিসগুলোর কিন্তু একটা মেনটেন্যান্স, রিপেয়ার এবং সেগুলোর ওভারঅল যেটা রিপেয়ার, সেটা করার জন্য কিন্তু আপনার এই সমস্ত ফিল্ডে কিন্তু খুব ইয়ের দরকার পড়ে, খুব অ্যাক্টিভিটির দরকার পড়ে। গভর্নমেন্ট সেই সেক্টরের দিকে কিন্তু নজর রাখবে বলছে। নেক্সট যেটা হচ্ছে,
সেটা বলছে, গভর্নমেন্ট বলছে ফার্মাসিউটিক্যাল হাব তৈরি করবে। অর্থাৎ আমাদের এমনিতেই কিন্তু আমরা ওষুধ ফষুধের দিক দিয়ে আপনারা দেখেছেন করোনার টাইমে উই আর মানে অনেক বেশি কম্পিটেন্ট এইগুলোর ব্যাপারে আমরা নিজেরা কিন্তু আগের তুলনায় অনেক বেশি বেটার কন্ডিশনে চলে এসেছি। কিন্তু গভর্নমেন্ট দেখছে এটা একটা অপরচুনিটি এরিয়া, তাই গভর্নমেন্ট এই এরিয়াতে ফার্মাসিউটিক্যাল হাব তৈরি করতে চাইছে, যাতে ইন্ডিয়া এপিআই ম্যানুফ্যাকচারিং অর্থাৎ অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট যেটা ওষুধ তৈরির জন্য লাগে, তাতে যাতে আরো পিএলআই দিতে পারে তার জন্য চেষ্টা করবে। বা যত সমস্ত ফার্মা ফর্মুলেশন এই সমস্ত ফিল্ডে যে সমস্ত কোম্পানি আছে তাদেরকে কিন্তু যাতে হেল্প করা যায় তার চেষ্টা করবে, যাতে গ্লোবালি ইন্ডিয়া এই ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রেও যাতে এক্সপোর্ট করতে পারে, অন্যান্য দেশে সবকিছু জিনিস পাঠাতে পারে। সেক্ষেত্রে আপনারা দেখবেন যে সমস্ত কোম্পানি এই ফিল্ডে আছে, যেমন ধরুন গ্র্যানুলস ইন্ডিয়া, একটা ছোট্ট কোম্পানি লিঙ্কং ফার্মা, এই কোম্পানিটার দিকে একটু নজর রাখবেন। প্রথমে গ্র্যানুলসটা একটু দেখিয়ে দিই। গ্র্যানুলস এগুলো হচ্ছে এপিআই ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই সমস্ত কোম্পানিকে আজ থেকে নজরে রাখুন। মাত্র 10,000 কোটি টাকার কোম্পানি এবং 26-এর পিইতে পাওয়া যাচ্ছে। প্রফিট লস যদি দেখেন, সেলস বাড়ছে, ধীরে 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 সেলস বাড়ছে, প্রফিটও বাড়ছে। কোথাও মার্জিন কমতে পারে, বাট ইন্ডিয়ার মতো দেশে এই সমস্ত জিনিসের কোনো প্রবলেম হওয়া উচিত নয়। এবার যদি আমি দেখি ইনভেস্টর, এখানে দেখুন ফ্রেন্ডস, ডিআইআই দেখুন, ডিআইআই কিভাবে মার্চ 2023-এ 5% ছিল, তারা কিন্তু তাদের হোল্ডিং কে ডবল করে দিচ্ছে। এরা কিন্তু আস্তে আস্তে করে পুরো মাল কিন্তু তুলতে শুরু করেছে। সুতরাং এইগুলোই হচ্ছে ইন্ডিকেশন আপনি কিভাবে এই সমস্ত জিনিসে থাকবেন। এটা দেখুন, লোন আছে নাকি তত বেশি, লোন নেই তত। রিজার্ভ আছে 2943 কোটি টাকা, মাত্র 1380 কোটি টাকার লোন, এমন কোনো লোন নেই। আর একটা বলেছিলাম লিঙ্কন ফার্মা, LINCL, লিঙ্কন ফার্মা, এই যে এই 1211 কোটির কোম্পানিটাকে একটু নজরে রাখবেন। যদিও খুব ছোট শেয়ার, কিন্তু জিনিসটাকে একটু নজরে রাখার চেষ্টা করবেন। আমি এটার উপরে একটু বুলিশ, ঠিক আছে, জিনিসটাকে খেয়ালে রাখবেন। এটাও কিন্তু এপিআই তৈরি করে, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস এরা তৈরি করে, কিংবা ফার্মা ফর্মুলেশন এরা কিন্তু তৈরি করে। তাহলে এটাও একটা ফিল্ড চলে গেল। আর টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং, আমরা দীর্ঘদিন ধরে টেক্সটাইল সেক্টরে যে স্লোডাউন চলছে, গভর্নমেন্ট টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং এর উপরে কিন্তু একটা জোর দেওয়ার ব্যাপারে এবারের ম্যানিফেস্টোতে তারা বলেছে। ফ্রেন্ডস, আমি মোটামুটি ম্যানিফেস্টোটা দেখে যে যে মূল জিনিসগুলো সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। হয়তো ডিটেলসে চর্চা করতে গেলে আরো অনেক কিছু জিনিস পাওয়া যেত, কিন্তু অত বেশি দরকার নেই। ইলেকট্রিক ভেহিক্যাল বা ইলেকট্রিক ভেহিক্যালের যে হাব তৈরি করা, এগুলো তো আপনারা সবাই ভালো করেই জানেন। তো ফ্রেন্ডস, যাই হোক, এই যে ম্যানিফেস্টোকে কেন্দ্র করে যে সমস্ত শেয়ার গুলোর কথা বললাম, এই শেয়ার গুলোকে কিন্তু আপনারা অবহেলা করবেন না। আপনারা কিন্তু ছোট ছোট আকারে এক্সপেরিমেন্টের জন্য আপনারা কিন্তু এই সমস্ত শেয়ার গুলোর দিকে নজর দিতে পারেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি কেবলমাত্র আমার যতটুকু নলেজ সেইটুকুই কিন্তু আপনাদের মধ্যে প্রসারিত করার জন্য আমার এই প্রয়াস। যদি চ্যানেলটা ভালো লাগছে ফ্রেন্ডস, একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তাহলে আমি একটু মোটিভেটেড হব। আস্তে আস্তে চ্যানেল কিন্তু 1000 সাবস্ক্রাইবের দিকে যাচ্ছে, আমি খুব খুশি। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।